তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা ৩৩। হাজবেন্ডের থেকে পালিয়ে বাঁচবে কতক্ষণ বউ। মিম জায়গায় দাঁড়িয়ে গেল। মিমকে দাঁড়াতে দেখে আরসের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। রোশনি মিমকে ফিস ফিস করে বলতে লাগলো, দাঁড়ালে কেন, চলো। মিম রোশনির দিকে তাকিয়ে বলল, ওয়েট আপু। কথাটা বলেই পেছনে ফিরল মিম। আরশকে বাঁকা হেসে তাকিয়ে থাকতে দেখে মিম মাথা হেলিয়ে আরশের পেছনে তাকালো। রূপা আর তাদের ক্লাসের কয়েকটা ছেলে মেয়ে আরশের কয়েক পা পেছনে দাঁড়িয়ে মিমের দিকে চেয়ে আছে। মিমকে পেছনে তাকাতে দেখে আরশ কপাল কুঁচকালো। মিম হাতের ইশারায় রূপাকে ডেকে উঠল, এই মেয়ে এদিকে শোনো। মিমের ডাকে আরশের কপালে তীক্ষ্ণ ভাঁজ ফুটে উঠল। মিমকে হুকুম করতে দেখে রূপা অবাক হয়ে হেসে বলল, হোয়াট? তুমি আমাকে অর্ডার করছো? লাইক সিরিয়াসলি? মিমের চোখ মুখ গম্ভীর হয়ে এলো। সোজা হয়ে দাঁড়িয়ে অ্যাটিটিউড নিয়ে ভারী কণ্ঠে পুনরায় বলল, হোয়াট? হোয়াট মট ছাড়ো, এদিকে এসো। কি যেন নামটা? ও হ্যাঁ, রূপা। আই এম রাইট? আরশ চুপচাপ তীক্ষ্ণ চোখে মিমের কাণ্ড দেখছে। রূপা আরশের দিকে তাকিয়ে অভিযোগের কণ্ঠে বলল, দেখছিস আরশ, এই মেয়েটার সাহস দেখছিস? আমার নাম ধরে ডাকছে। তুই কিছু বলবি না? আরশকে বলার সুযোগ না দিয়ে মিম বাঁকা হেসে আরশের চোখে চোখ রেখে বলে উঠল, তোমার ফ্রেন্ড কি বলবে? বিয়ের পর সব ছেলে তার বউয়ের ন্যাওটা হয়ে যায়। আরশের চোখ মুখে রাগ ফুটে উঠল নিমেষেই। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে রাগী চোখে মিমকে দেখছে। আরশের রাগী চোখে আরশের রাগী চোখ মিমকে ভীতু বানাতে পারল না। আগের ন্যায় চোখে চোখ রেখে বাঁকা হেসে চেয়ে আছে। রূপা মিমের কাছে এসে রাগী গলায় বলল, এই মেয়ে, এই তোমার সাহস তো কম না, একটার পর একটা বাজে বকে যাচ্ছ। মিম আরশের থেকে চোখ ফিরিয়ে রূপার দিকে চেয়ে হাতে হাত ভাঁজ করে পুনরায় বলল, সাহস তো সাহস তো হবেই, বিকজ তোমাদের ফ্রেন্ডের একমাত্র বউ আমি। রূপা মিমের কথায় বাঁকা হেসে ব্যঙ্গ করে বলে উঠল, বউ না সাই, তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, তখন ডিভোর্সের দাগ নিয়ে ঘুরতে হবে সারা জীবন। রূপার কথায় মিমের মুখ সিরিয়াস হয়ে এলো। মুখটা গম্ভীর করে আরশের দিকে চেয়ে ভারী কণ্ঠে বলল, কাপুরুষের সঙ্গে সংসার করার চেয়ে ডিভোর্সের দাগ নিয়ে বেঁচে থাকা ঢের ভালো। মিম কথাটা শেষ করতেই তাৎক্ষণিক হাতের কবজিতে টান অনুভব করলো আরশ। মিমের কবজি ধরে একটানে নিজের মুখোমুখি করে রাগী গলায় বলল, তোর অনেক তেজ তাই না? দেখবো এই তেজ কতদিন থাকে। তোর তেজের কারণে তোকে বিয়ে করতে হয়েছে, নয়তো তোর মতো মেয়ের দিকে এই আরশ ফিরেও তাকায় না। মিম না কষ্ট পেল, না ভেঙে পড়ল, আর না কান্না করলো। রূপার মুখের হাসি রোশনি নিস্তব্ধ চোখে চেয়ে দুজনকে দেখছে। কি করবে ভেবে না পেয়ে আতঙ্ক মুখে জায়গায় দাঁড়িয়ে রইল। মিম আরশের রাগের থেকে দ্বিগুণ রাগ নিয়ে চোখে চোখ রেখে আরশের মতো করে বলে উঠল, হ্যাঁ, আমার তেজ খুব তীব্র, ঝড়ের গতিতে সবকিছু এলোমেলো করার ক্ষমতা রাখি। মিমের কথায় আরশ মিমের কবজিতে শক্ত করে চেপে ধরলো। এতে মিম ব্যথা পেয়ে কেঁপে উঠে আহ বলে চোখ খিচে বন্ধ করলো। আরশ মিমকে ব্যথায় চোখ বন্ধ করতে দেখে বাঁকা হেসে মিমের কানে মুখ এনে বলল, আমি তোর প্রত্যেকটা ঝড়ের গতির সামনে বাধা হয়ে দাঁড়াবো। মিম চোখ খুলল। আরশ কথাটা বলে মিমের মুখের দিকে তাকালো। মিম আরশের দিকে ঘেন্না চোখে কিছু পলক চেয়ে থাকলো। মুখটা কতটা সাদাসিধে, অথচ তার ব্যবহার কতটা নোংরা, কতটা চিপ মেন্টালিটি নিয়ে বসবাস করেছি। মিম হতাশা চোখে আরশের দিকে চেয়ে থেকে নরম কিন্তু কঠিন কণ্ঠে বলল, ভাগ্য আমার বেলায় খুব নিষ্ঠুর ছিল, আর আমি আপনার বেলায় খুব নিষ্ঠুর হয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ। মিম কথাটা বলার সঙ্গে সঙ্গে আরশ মিমের কবজি ছেড়ে দিয়ে মিমকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করে মিম নিজের হাতের দিকে দেখছে। আরশের ধরে রাখা জায়গাটায় কালো দাগ পড়ে গেছে।
আরুষকে যেতে দেখে রূপা আর তাদের সঙ্গে ছেলে মেয়েগুলো মিমের দিকে তাকিয়ে কিছু না বলে আরুষের পেছনে হাঁটতে লাগলো। রোশনি মিমের কাঁধে হাত রেখে বলল, ঠিক আছো? মিম নিজের হাত থেকে চোখ তুলে এক নজরে রোশনিকে দেখে নিয়ে পুনরায় আরুষের যাওয়ার দিকে তাকিয়ে ছোট করে বলল, হুম। রোশনি মিমের দিকে তাকিয়ে বলল, চলো ক্লাসরুমে চলো, তোমাকে আমি বললাম না দাঁড়াতে, দেখে শুধু শুধু ঝামেলা হয়ে গেল। মিমের কথা মিম কথা বলল না, চুপচাপ নিজের হাতের দিকে তাকিয়ে রোশনির সঙ্গে হাঁটতে লাগলো। দুজন হাঁটার মধ্যে দিয়ে রোশনি থমকে গেল। মনের মধ্যে হাজারো থুকপুক শব্দ নিয়ে ধীরে ধীরে মিমের পাশে হাঁটতে হাঁটতে সামনের মানুষটাকে দেখতে লাগলো। কতদিন পরে দেখছে সামনের মানুষটাকে, আজকে থেকে তাও মনে হয় 6 থেকে 7 দিন হবে। আরাত মাহিরকে থাপ্পড় দেওয়ার পর থেকে মাহির কলেজ থেকে বের হয়ে গেল। তারপর থেকে রোশনি কলেজে এসে এদিক ওদিক মাহিরকে অনেক খুঁজেছে, কিন্তু মাহিরের দেখা পায়নি। ওই দিন তো কলেজে ছুটির পর রোশনি ওয়াশরুমের বাহানা দিয়ে মাহিরকে খুঁজেছে, ক্যান্টিনে গিয়েছিল। মাহিরকে আরুষদের সঙ্গে না দেখে ক্লাসরুমে খুঁজতে গিয়েছিল। এর মধ্যেই মিম আর আরুষের মধ্যে কত কিছু ঘটে গিয়েছে। রোশনি সবকিছু জানার পরেও নিজের অজান্তের মাহিরকে পুরো কলেজ খুঁজেছে। এত কিছু মাথায় ছিল না, শুধু একটা কথায় মাথায় ঘুরছিল, মাহির ঠিক নেই। সবার সামনে একে একে 2 দিন রোশনিরা থাপ্পড় এবং অপমান করাতে মাহির ঠিক নেই। এতে পুরো ভার্সিটির সামনে অপমান হয়েছে, আত্মসম্মানে আঘাত লেগেছে হয়তো। রোশনির মাথায় শুধু একটা কথাই ঘুরতো, মাহিরের সঙ্গে কথা বলতে হবে। রোশনি না পারছিল মাহিরের কথা কাউকে জিজ্ঞাসা করতে, না পারছিল কারো সঙ্গে শেয়ার করতে। মনের মধ্যে সব সময় বাজে একটা অনুভূতি হচ্ছিল, মাহির ঠিক নেই। রোশনি বাড়িতে সব সময় নিজের সঙ্গে ফোনটা রেখে দিয়েছিল, যদি একবার মাহির ফোন করে এই আশায়, কিন্তু না, মাহির না ফোন করেছে না কলেজে এসেছে। তারপরও তো সন্ধ্যার বিয়ের জন্য আর কেউ কলেজে আসে নাই। আজকে প্রায় 5 দিন পরে কলেজে পা ফেললো রোশনি রাত। রোশনির সামনে মাহেরকে আসতে দেখে বুকের মধ্যে বিভিন্ন রকমের অনুভূতি ছড়াছড়ি করছে। মাহেরকে ঠিকঠাক দেখে মনে ভালো লাগা কাজ করছে। মাহিরের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে এবং বুকটা থুকপুক করছে। এই বুঝি মাহির রোশনির পথ আটকে রোশনির সঙ্গে কথা বলবে এই আশায়। কিন্তু না, রোশনিকে আশাহত করে মাহির রোশনিকে পাশ কেটে চলে গেল। রোশনির দিকে তাকালো না পর্যন্ত, যেন রোশনিকে সে চেনে না। এতে রোশনির হাসি মুখটা নিমেষেই ফ্যাকাশে হয়ে জায়গায় দাঁড়িয়ে গেল। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে মাহিরকে দেখতে লাগলো। মিম রোশনিকে দাঁড়াতে দেখে বলল, আপু দাঁড়ালে কেন, চলো। মিমের ডাকে রোশনির ধ্যান ভাঙে। নিজের মধ্যে ফিরে এসে মিমকে এক পলক দেখলো। মিম রোশনিকে অন্যমনস্ক হতে দেখে পুনরায় বলল, ক্লাসে চলো। রোশনি পুনরায় ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে এক পলক মাহিরের যাওয়ার পথে তাকিয়ে অন্যমনস্ক হয়ে মিমকে উত্তর করলো, চলো। মিম রোশনি নিজেদের ক্লাসে চলে গেল। মাহির প্রায় 6 দিন পরে কলেজে পা রাখলো। নিজের ভেতরে ছটফটানিগুলো দমাতে ব্যস্ত ছিল। মাহির বুঝতে পারছে, আগের মাহিরকে ভার্সিটির ছেলেমেয়েরা যেমন চোখে দেখতো, এখন মাহিরকে পুরো ভার্সিটি বাজে ছেলে হিসেবে দেখছে। মুখের কিছু না বললেও বুঝতে পারছে মাহির তার একটা ভুলের কারণে আজকে তাকে সবাই বাজেভাবে দেখছে। মাহিরের এত খারাপ লাগছে না। মাহিরের এত খারাপ লাগছে না। কে খারাপ ভাবছে, কে কেমন ভাবছে, তাদের সমস্যা, মাহিরের না। কিন্তু অপমান আর থাপ্পড়গুলো মনে পড়লে রাগ লাগে নিজের উপর। নিজেকে কাপুরুষ লাগে একটা মেয়ের জীবন নিয়ে খেলার জন্য। আরাতের বলা কাপুরুষ এই একটা কথা মাথার মধ্যে নিয়ে, মনের মধ্যে তিক্ততা নিয়ে ওই দিনের পর নিজেকে একদম পুরোপুরি ঘরবন্দি করে দিয়েছিল। দিকে দিকে নিজের ভুলগুলো বুঝতে সক্ষম হয়েছিল। নিজের সম্মান, নিজের আত্মসম্মান, নিজের জায়গাটা বুঝতে শিখে গিয়েছে। এখন শুধু নিজের ক্যারিয়ারে ফোকাস করবে, অন্য কোথাও না। এই যে মনের মধ্যে পাথর রেখে রোশনিকে দেখেও না দেখার মতো পাশ কেটে চলে এলো, কষ্ট হয়েছে। একবার চোখটা
ছটফট করেছে রোশনিকে দেখতে, কিন্তু নিজের আত্মসম্মান আর নিজেকে দেওয়া ওয়াদা তাকে বাধা দিয়েছে। রোশনি পাশ কেটে যাওয়ার সময় উপরে স্বাভাবিক দেখা গেলেও মনে মনে মাহির নিজেকে বাধা দিয়েছে এই বলে, মাহির তুই জাস্ট তোর ক্যারিয়ারে ফোকাস কর। ব্যাস, রোশনিকে পাশ কেটে চলে এলো। কিন্তু বিপত্তি বেঁধে গেল। কয়েক পা হাঁটতে সামনে আরাতের দেখা মিলল। আরাত মাঠে পা রাখতে মিম আর আরুষকে কাছাকাছি দাঁড়িয়ে কথা বলতে দেখতে পায় আরাত দূরে দাঁড়িয়ে দেখছিল মিম কি করে। মিমকে আরুষের সঙ্গে কঠিন হয়ে কথা বলতে দেখে শান্তি পেল। মনে মনে ঠিক করে নিল মিমকে আরো কঠিন করে তুলবে, মিমের পাশে থাকবে। মিম আর রোশনি ক্লাসের জন্য পা বাড়ানোর পর আরাত স্বস্তির নিঃশ্বাস ফেলে তাদের পেছনে হাঁটতে লাগলো। দূরত্বটা ছিল অনেক পা। মাহির নিজের সামনে বোরকা পরিহিত মেয়েকে দেখে চিনতে পারলো আরাতকে। সঙ্গে সঙ্গে জায়গায় দাঁড়িয়ে পড়ল। আরাতের মধ্যে কোনো দোটানা নেই। আরাতের চোখ ছিল সামনে রোশনির ওপর। রোশনির চাহনি আরাত লক্ষ্য করছিল। আরাত স্বাভাবিকভাবেই মাহিরকে পাশ কেটে চলে গেল। আর মাহির আরাতের ইগনোর দাঁড়িয়ে দেখল। নেই কিছু বলার, শুধু মনের বিশ্রী অনুভূতি থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের গন্তব্যে পা বাড়ালো। রোশনির ক্লাস করছে ঠিকই, কিন্তু মন বসাতে পারছে না, শুধু ছটফট করছে। মিমের ক্লাসের কোনো মনোযোগ নেই। সে কলম খাতায় এটা ওটা আঁকি করতে করতে নিজের জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। আরাত ক্লাস করার ফাঁকে ফাঁকে বিরক্ত মুখে বারংবার দুজনকে পরখ করছে। রাগ লাগছে দুজনের প্রতি। ক্লাসে যদি অমনোযোগী হওয়ার ছিল, তাহলে কলেজে আসলো কেন? আরাত দুজনকে পরখ করে নিজেও এখন ঠিক মতো ক্লাসে মন বসাতে পারছে না। বারবার দুজনের দিকে চোখ যাচ্ছে। এতে আরাত ঢের বিরক্ত হলো, কিন্তু দুজনকে কিছুই বলল না। এভাবে সকাল গড়িয়ে ছুটির ঘন্টা বেজে উঠল। মীরা তাদের সঙ্গে আর কথা বলে না, না একসঙ্গে বসে। রোশনি রাতের থেকে এক প্রকার দূরত্ব বজায় রেখে চলে। এতে আরাতের কিছু আসে যায় না কে কথা বলল, কে কথা বলল না। শুধু এতটুকু জানে, সে দিনে দিনে কলেজ লাইফ নিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে। চারপাশের সবকিছু আর আগের মতো গোছানো পাচ্ছে না। সবাই বদলে যাচ্ছে দিনকে দিন। মিম, রোশনি রাত করিডোর দিয়ে ক্লাস থেকে বের হচ্ছিল। তাদের বের হওয়ার সঙ্গে সঙ্গে আরশ তাদের সামনে এসে দাঁড়ালো। এখন আর তার সঙ্গে সংগোপনে দেখা মিলল না। তিনজনের সামনেই দাঁড়িয়ে মিমের দিকে চেয়ে বলল, আমি মিমের সঙ্গে আলাদা কথা বলবো। রোশনি রাত নিজের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে। মিমকে একা ছাড়বে না ভাবছে। মিম হাতে হাত ভাঁজ করে তীক্ষ্ণ গলায় বলল, আই এম নট ইন্টারেস্টেড। আরও যেন রেগে গেল, কিন্তু প্রকাশ করলো না। রোশনি রাতের দিকে এক পলক দেখে নিয়ে দাঁতে দাঁত চেপে মিমকে চিবিয়ে চিবিয়ে বলল, হানিফ ভাই কেন কলেজে এসেছে? হানিফের কথা শুনে মিম কিছুটা অবাক হলো। হানিফ কলেজে কেন এসেছে? মিম জানে না, আর জানার কথাও না। কারণ হানিফের সঙ্গে মিমের নিজেদের বাড়িতে প্রথম দেখা হয়েছিল। তারপর দ্বিতীয়বার আর দেখা বা কথা হয় নাই দুজনের। কিছুদিন আগে রূপালী বেগম ফোন করে বলেছিলেন হানিফের সঙ্গে দেখা করতে, দুজন ফ্রি হতে। তারপর তো এক নিমেষেই জীবনে নতুন মোড় ঘুরে গেল। মিম আরুষের কথায় প্রথমে অবাক হলেও পর মুহূর্তে অ্যাটিটিউড নিয়ে বলে উঠল, কেন আবার আমার সঙ্গে দেখা করতে? আফটার অল উনি আমি ওনার হবু। জাস্ট শাট আপ। আরুষের রাগে গলায় মিম দমে গেল না। আরুষকে আগ্রহ করে রোশনি রাতের দিকে তাকিয়ে বলল, আপু তোমরা বাড়িতে যাও, আমার বাড়ি ফিরতে লেট হবে। রোশনি রাত কপাল কুঁচকালো। আরাত মিমকে নাকচ করে গম্ভীর গলায় বলে উঠল, লেট হবে মানে? কতটুকু লেট হবে? আমরা তোকে নিয়েই বাড়ি ফিরবো। মিম আরুষের দিকে তাকিয়ে বলল, আমাকে হানিফ পৌঁছে দিবে। মিম আরশের দিকে তাকিয়ে বলল, আমাকে হানিফ পৌঁছে দিবে। মিমের মুখে হানিফ নামটা শোনা মাত্র আরশ তেতে উঠল। লিসেন, হানিফ আমার বড় ভাই, তুমি নাম ধরে ডাকতে পারো না। রোশনি রাত আরশ আর মিমকে চুপচাপ দেখছে। মিম যেন আরশের কথা শুনতে পায়নি। তাদের পাশ কেটে ছেলেমেয়েরা যাচ্ছে আর তাদের দিকে দেখছে। কলেজটা যেন তাদের কারণে নাটকের জায়গায় হয়ে দাঁড়িয়েছে।
এতে বাকি ছেলেমেয়েরা বিরক্ত। মিম রোশনি রাতের দিকে তাকিয়ে পুনরায় বলল, আপু তোমরা যাও, টেনশন করো না, আমি ঠিকঠাক বাড়িতে ফিরবো। রোশনি মিমের কথায় বলে উঠল, শিওর? মিম মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। আরাতের মন টানলো না মিমকে একা ছাড়তে, তবুও ছাড়তে হচ্ছে। দুজন স্বামী স্ত্রী একা কথা বলতে চাইছে, সেখানে বাধা দেওয়ার উচিত হবে না। রোশনি কিছুটা সামনে এগিয়ে আরাতকে আসতে বলছে। আরাত রোশনির সঙ্গে যেতে যেতে মিমকে উদ্দেশ্য করে বলল, সাবধানে ফিরবি, আর বাড়ি ফেরার আগে আমাকে ফোন করবি, আমি তোর ফুপিকে ম্যানেজ করে নিব। রোশনি রাত চলে গেল। মিম দুজনের যাওয়ার দিকে থেকে চোখ ফিরিয়ে আরসের দিকে রাখলো। আরসকে রাগী চোখে তাকিয়ে থাকতে দেখে মিম স্বাভাবিক মুখে বলল, হানিফ আপনার বড় ভাই হতে পারে, বাট আমার না, ওকে? আর আপনি মেবি ভুলে গেছেন আপনার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা চলছে। আরস একটানে মিমকে নিজের সঙ্গে মিশিয়ে কোমরে হাত রাখলো। আরসের হঠাৎ আক্রমণে মিম হকচকিয়ে গেল। আরসের মুখের বাঁকা হাসি। মিম আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। কলেজ ছুটির কারণে করিডোর ফাঁকা হয়ে গেছে। মিম আশেপাশে তাকাতে তাকাতে নিজেকে আরসের কাছে থেকে ছাড়াতে দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন বলছি। আরস মিমকে নিজের বুকে ছটফট করতে দেখে বাঁকা হাসি দিয়ে মিমের চোখে চোখ রেখে বলল, যদি না ছাড়ি আমি চিল্লাবো। আরস হেসে মিমের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ব্রেন বাড়িতে খুলে রেখে এসেছো। আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের এভাবে দেখলে কেউ কিছু বলবে না। যা কলঙ্ক তা আগেই হয়ে গেছে। মিম কিছু বলল না। আরস কপালে কপাল ঠেকিয়ে রাখতে ভালো লাগছে। চোখ দুটো বন্ধ করে নিল মিম। কেমন যেন নিজের মধ্যে দুর্বলতা লক্ষ্য করছে, সবকিছু ভুলে যেতে ইচ্ছে করছে। মিম যখন নিজের ভাবনায় মগ্ন ছিল, আরস মিমের কপালে কপাল ঠেকে ভয়েস স্লো করে বলে উঠল, ডিভোর্স পেপারে সাইন করার আগে তোমার কিছু চাওয়া থাকতে পারে। ডিভোর্স পেপারে সাইন করার আগে তোমার কিছু চাওয়া থাকলে বলতে পারো। মিমের বন্ধ চোখ নিমেষে খুলে গেল। ডিভোর্স নামটা কাটার মতো বিঁধতে লাগলো। আরস প্রতীকী আরসের প্রতীকী যখন আগের দুর্বলতা ভেঙে গিয়ে ঘেন্নায় রূপান্তরিত হলো। মিম নিজের সর্বশক্তি দিয়ে আরসকে নিজে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে উঁচু গলায় বলল, আপনার জন্য শরম প্রয়োজন, পারলে বাজার থেকে নিজের জন্য শরম কিনেন, বেটার হবে। মিম হিসিয়ে কথাটা বলে বড় বড় পা ফেলে সিঁড়ির কাছে এসে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে গেল। আরস নিস্তব্ধ হয়ে মিমের যাওয়ার দেখলো। কিছু পলক কয়েক সেকেন্ডের নীরবতা পালন করলো। মনে পড়ে গেল মিম হানিফের সঙ্গে দেখা করতে চাচ্ছে। কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে আরস দৌড় লাগালো। মাঠ দিয়ে দৌড়ে এসে গেটের কাছে দাঁড়াতে মিম দেখলো মিম আর হানিফ একটা রিক্সা করে চলে যাচ্ছে। আরস দ্রুত পুনরায় কলেজে ঢুকে দৌড়ে পার্কিং এরিয়াতে এসে বাইক বের করলো। আরস বাইক বের করতেই তাসিন এসে সামনে দাঁড়ালো। আরস কপাল কুঁচকে তাসিনের দিকে তাকালো, সামনে থেকে সর, নয়তো বাইক তোর শরীরে চাপা দিয়ে দিব। তাসিন রাগী গলায় বলল, তোর সঙ্গে নিয়ে চল, আমিও যাব। আরসের মেজাজ বিগড়ে গেল। রাগে তাসিনের দিকে আঙুল তুলে বলতে লাগলো, এত কিছু শুধুমাত্র তোর জন্য হয়েছে, নিজের স্বার্থের জন্য আমাকে ফাঁসিয়েছিস। আমি তোর মনের আশা কখনো পূরণ হতে দিব না। তোর স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। তাসিন আরসের কথায় পাত্তা না দিয়ে বাইকের পেছনে বসতে বসতে বলল, পরে দেখা যাবে, এখন চল, তোর ভাই আর তোর বউ কি করছে এটা দেখি আগে। তাসিন আরসের ঘাড়ে হাত রেখে লেডিসের মতো বাইকের বসে পড়ল। আরস রাগ নিয়ে বাইক টান দিয়ে বলল, হাফ লেডিস একটা। তাসিন আরসের কথায় রাগ করলো না। আরস মাঝে মধ্যেই তাসিনকে এই নামে সম্বোধন করবে নাই বা কেন? মেয়ে হয়ে ছেলেদের মতো চলাফেরা, ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে থাকে সব সময়, যদিও লেডিস শার্ট। মাথার উপর নিত্যদিন একটা ঝুঁটি বেঁধে রাখে। রাফি আরস আর তাসিনকে বাইক নিয়ে যেতে দেখে কিছু বলল না। আগে বন্ধুত্বটা কেমন যেন হারিয়ে যাচ্ছে তাদের দিনকে দিন। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বাইক বের করে মাঠে এলো।
মাঠে আসতেই দেখতে পেল মীরা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। রাফি আর আজকে বাইক ব্রেক করলো না, সোজা গেট দিয়ে যেতে লাগলো। রাফিকে বাইক নিয়ে সোজা যেতে দেখে মীরা কিছুটা দৌড়ে চিল্লিয়ে উঠল, রাফি ভাইয়া। রাফি না চাইতেও বাইক দাঁড় করালো। মীরা দৌড়ে রাফির সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল হাঁপাতে লাগলো। রাফি বিরক্ত মুখে মীরার দিকে তাকালো। মীরা হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমাকে না নিয়ে চলে যাচ্ছেন কেন? মীরার কথার মধ্যে কেমন যেন রাফি অধিকার অনুভব করলো। রাফির মনে হলো মীরা কাফির ওপর অধিকার খাটাচ্ছে। রাফি কপাল কুঁচকে বলল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? মীরা মাথা ঝাঁকিয়ে বলল, না। রাফি নিজের গম্ভীর্য বজায় রেখে পুনরায় বলল, চাকরি নিয়েছি তোমাকে লিফট দেওয়ার? মীরা ক্লান্ত মুখে হাসি ফুটে উঠল, কিছুটা লজ্জাও পেল। মাথা নিচু করে সাহস নিয়ে রাফির কথায় জবাবে বলে উঠল, না, আবার চাকরিটা আপনার সঙ্গে যায়। আপনি আমার পার্সোনাল ড্রাইভার হলে মন্দ হয় না। রাফি যেন মীরার কথায় সাত আসমান থেকে টুপ করে পড়ল। মীরা মাথা নিচু করে আছে কথাটা বলে রাফি গম্ভীর মুখে কিছুক্ষণ মীরার দিকে চেয়ে রইল। মীরা রাফিকে কিছু বলতে না দেখে চোখ তুলে রাফির দিকে তাকাতে রাফিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে পুনরায় চোখ নামিয়ে নিল। রাফি মীরার কাণ্ড দেখে নীরব চোখে পরখ করে মীরার আড়ালে মুচকি হাসে। পুনরায় গলা পরিষ্কার করতে গলা খাকারি দিয়ে বলে উঠল, বাইকে উঠো। রাফির বলতে দেরি, কিন্তু মীরার বাইকে উঠতে দেরি হলো না। রাফি নিজের মাথার হেলমেট খুলে মীরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, পরে নাও। মীরা নাকচ করে বলে উঠল, আপনার লাগবে না, আপনার প্রয়োজন, আপনি পরে নেন প্লিজ। মীরার কথায় রাফি কিছু বলল না, গম্ভীর মুখে পেছনে ঘুরে মীরার মাথায় হেলমেট পরিয়ে দিতে লাগলো। মীরা অবাক হয়ে রাফির মুখের দিকে তাকিয়ে আছে। দুজন অনেকটা কাছাকাছি। মীরা খুব কাছে থেকে রাফির চোখ বুলালো। রাফি মীরার চাহনি দেখে হেলমেট পরিয়ে গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসলো। মীরার মুখে লজ্জা মিশ্রিত হাসি। ঠিক তখনই মাহিরকে দেখা গেল বাইক নিয়ে আসতে। রাফি বেশ অবাক হয়ে মাহিরকে দেখল। মাহির এখনো যায়নি, কিন্তু মীরা মাহিরের সঙ্গে না গিয়ে রাফির জন্য অপেক্ষা করছিল। রাফি মাহিরের সঙ্গে কথা বলে না, এক জায়গাও বসেও না। এক প্রকার অভিমান করে মাহির থেকে দূরত্ব সৃষ্টি করেছে রাফি। মাহির নিজের বোন আর বন্ধুকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবে বাইক নিয়ে চলে গেল। রাফি তীক্ষ্ণ কণ্ঠে মীরাকে বলে উঠল, তুমি মাহিরের সঙ্গে গেলে না কেন? মীরা হাঁসফাঁস করতে লাগলো। মনে মনে মাহিরকে কয়েকটা বকাও দিল ভুল সময়ে আসার জন্য। মুখে মেকি হাসি টেনে রাফিকে কৈফিয়ত দিতে বলে উঠল, ভাইয়ার নাকি ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, এজন্য আপনার সঙ্গে বাসায় ফিরতে বলল। আপনার প্রবলেম থাকলে থাক, লাগবে না, আমি নেমে যাচ্ছি। মীরা যে মিথ্যা বলছে রাফি ভালো করেই জানে। মীরা বাইক থেকে নামতে নিলে রাফি বাধা দিয়ে গম্ভীর গলায় বলল, নামতে হবে না, ঠিক হয়ে বসো। মীরা মুচকি হাসি দিয়ে ঠিকঠাক হয়ে বসলো। পর মুহূর্তে ইতস্ত করতে করতে সাহস জুটিয়ে রাফির কাঁধে হাত রাখলো। মীরা কাঁধে হাত রাখার সঙ্গে সঙ্গে রাফি নিজের কাঁধের দিকে তাকালো। নিজের কাঁধের ওপর মীরার হাত দেখে বাইকের সাইড মিররে মীরাকে দেখতে লাগলো। মীরা রাফিকে সাইড মিররে নিজের দিকে তাকাতে দেখে চোখ অন্যদিকে ঘোরালো। রাফি কিছু বলল না, হতাশার নিঃশ্বাস ফেলে চুপচাপ বাইক মীরার বাড়ির উদ্দেশ্যে টান দিল। হানিয়া নিজের ভার্সিটি থেকে বের হয়ে আশেপাশে তাকালো, কারণ মন বলছে অন্য দিনের মতো আজকেও আদিল এসেছে। কোথাও ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হয়তো। হানিয়া আশেপাশে আদিলকে খুঁজতেই ভার্সিটির সামনে দোকানে চোখ পড়ল। আদিল দোকানের ব্রেঞ্চে বসে চা খাচ্ছে, হয়তো হানিয়ার বেরোনোর অপেক্ষা করছিল। হানিয়া আদিলকে দেখে না দেখার ভান করে রিক্সা খুঁজতে লাগলো। আদিল গরম চায়ে ফু দিতে দিতে ভার্সিটির দিকে তাকালো। হানিয়াকে এদিকে ওদিক তাকাতে দেখে বুঝলো হানিয়া রিক্সা খুঁজতেছে। আদিল বসা থেকে দ্রুত দাঁড়াতে দাঁড়াতে চা শেষ করতে এক ঢোকে খেতে নিল। তার সঙ্গে সঙ্গে জিহ্বা পুড়ে গেল। আদিল চায়ের কাপ মাটিতে ফেলে দিয়ে মুখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। হানিয়া দূর থেকে আর চোখে আদিলের কাণ্ড দেখলো। আদিলের কাণ্ডে দোকানদার বিরক্ত হয়ে বলল, মামা, আপনি কি ছোট বাচ্চা? গরম চা আপনি জুসের মতো খাচ্ছিলেন কেন?
আদিল উত্তর করল না। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে পকেট থেকে ওয়ালেট বের করে চায়ের বিল পরিশোধ করে রাস্তা পার হয়ে দ্রুত পায়ে হানিয়ার দিকে আসতে নিল। হানিয়া আদিলের সামনে পড়তে চাইল না, তারপরও কপাল খারাপ, পড়তে হলো। আদিল দ্রুত পায়ে হানিয়ার কাছে এসে মুচকি হাসি দিয়ে বলল, পালাতে চাচ্ছেন? হানিয়া আদিলের কথা এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, পালাতে যাব কেন? জলদি বাসায় ফিরতে হবে, মা বাবার সঙ্গে ভাবিকে আনতে যাব। হানিয়া সত্যি আদিলের থেকে পালাচ্ছিল, এখনো সে দোটানার অবস্থায় করছে। আদিলের প্রস্তাবে কি উত্তর করবে তার ভয়ে পালাতে চাইলো, কিন্তু পালালো না। হানিয়া আর চোখে আদিলের দিকে চেয়ে আছে। আদিল আনিয়ার কথাতে হাতের ঘড়িতে সময় দেখলো, সময় দেখে নিয়ে হানিয়ার দিকে চেয়ে নীরব কণ্ঠে বলে উঠল, কিন্তু আপনাদের তো রাতে যাওয়ার কথা ছিল। আদিলের কথায় হানিয়া ধরা পড়ে যাওয়ার চোখে চেয়ে বলল, হ্যাঁ এই আর কি, রেডি হতে লেট হবে এই জন্য, বাট আমরা রাতে যাব আপনি জানেন কিভাবে? আদিল কেন কোনো ভনিতা না করে বলে উঠল, হাবিব ভাই বলেছে। আদিলের কথায় হানিয়া অবাক হয়ে জানতে চাইল, ভাইয়ার সঙ্গে আপনার কথা হয়? আদিল স্বাভাবিকভাবে বলল, হবে না কেন, হাবিব ভাইয়ার সঙ্গে কথা বলে এখানে এসেছি। হানিয়া যেন একটার পর একটা অবাক হচ্ছে, অবাক হয়ে পুনরায় বলে উঠল, ভাইয়া জানে আপনি এখানে আসবেন? হ্যাঁ। হানিয়ার এখন কেন যেন মনে হচ্ছে হাবিব আদিলের সবকিছু জানে। হানিয়া সন্দেহ কণ্ঠে ছোট করে বলল, ও। কথাটা বলে পুনরায় এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতে লাগলো। আজকে যেন রিক্সার দেখা মেলা দায় হয়ে দাঁড়িয়েছে। আদিল হানিয়ার মনোভাব বুঝতে পেরে ঠান্ডা কণ্ঠে বলল, চলো হাঁটা যাক। হানিয়া রাস্তা থেকে চোখ ফিরিয়ে আদিলের দিকে তাকালো। আদিল রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে হাতের ইশারায় রাস্তার দিকে দেখিয়ে হাঁটতে ইশারা করলো। হানিয়া চুপচাপ সামনের দিকে চেয়ে হাঁটতে লাগলো। আদিল হানিয়ার পড়ন্ত বিকালে রাস্তার পাশ ঘেঁষে নীরবতাকে সঙ্গী করে হাঁটছে। দুজনের মুখে নেই কোনো কথা। এভাবে কয়েক পা হাঁটার পরে হানিয়া মনে ঘষা খসখসানি নিয়ে বলে উঠল, হাবিব ভাইয়া আর কি কি জানে? আদিল নীরব কণ্ঠে উত্তর করলো, শুরু থেকে চলমান। হানিয়ার সন্দেহ ঠিক, হাবিব সবকিছু জানে। হানিয়া স্বাভাবিক গলায় পুনরায় জানতে চাইলো, কবে থেকে জানে হাবিব ভাইয়া? আপনি জানার কয়েক মুহূর্ত আগে। হানিয়া আর প্রশ্ন করলো না, পাশাপাশি হাঁটতে লাগলো। কয়েক মিনিট পরে নীরবতা ভেঙে আদিল মলিন মুখে বলে উঠল, কিছু বলবেন না? হানিয়া থমকে গেল, এই ভয়টাই পাচ্ছিল। আদিল তার কাঙ্ক্ষিত উত্তর জানতে চাইছে, যেটার উত্তর হানিয়ার কাছে দোটানা। হানিয়া সময় নিল। আদিল হানিয়ার উত্তরের অপেক্ষা করছে, মনে মনে ছটফট করছে উত্তর জানার জন্য। হানিয়া কিছুটা সময় নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আমার ভালো লাগছে আপনার সঙ্গে হাঁটতে, বাট আমি দ্বিতীয়বার ভালোবাসতে পারবো না। আদিল কিছুটা হতাশ হলো, জানা ছিল এমন কিছু শুনতে হবে। পর মুহূর্তে কিছুটা বিচলিত মুখে বলে উঠল, আমি বলেছি আপনাকে ভালোবাসতে। হানিয়া জায়গায় থেমে গেল, সঙ্গে অবাকও হলো। আদিলের প্রশ্নে অবাক হয়ে মাথা নাড়িয়ে না বুঝালো, যার অর্থ না, আপনি বলেননি ভালোবাসতে। আদিল হানিয়াকে মাথা নাড়াতে দেখে পুনরায় বলল, হ্যাঁ। হ্যাঁ বলে হ্যাঁ বলে নাই, আমি বলেছি বিয়ে করে নিতে। হানিয়া অবাক হয়ে চোখ বড় বড় করে আদিলকে দেখছে, ডিরেক্ট বিয়ের প্রপোজাল? হানিয়াকে চোখ বড় বড় করে তাকাতে দেখে আদিল আগের নাই বলল, আপনি ঘাবড়ে যাবেন না, কোনো জোর নেই, সব আপনার ইচ্ছায় হবে। আমার আপনার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু আপনার সাথে সংসার করতে চাই, এটুকুই ব্যাস। হানিয়া মলিন মুখে জানতে চাইলো, কেন আমাকে এতটা ভালোবাসেন? আদিল হানিয়ার দুই কাঁধে হাত রাখলো। হানিয়া নিজের কাঁধে দিকে তাকিয়ে পুনরায় আদিলের দিকে তাকালো। আদিল হানিয়ার চোখে চোখ রেখে ঠান্ডা স্বরে মুচকি হেসে বলে উঠল, আপনার চোখের দিকে তাকালে সত্যিকারের ভালোবাসা দেখতে পাওয়া যায়, হোক অন্য কারোর জন্য, বাট আপনার সঙ্গী যে হবে তাকে আপনি আপনার পাস্টের থেকেও বেশি ভালোবাসবেন এই লোভে। হানিয়া আদিলের চোখে চোখ রাখলো। বিশ্বাস করতে ইচ্ছা করছে, একই পথ পাড়ি দিতে ইচ্ছা করছে, সংসার করার ইচ্ছা করছে,
সংসার করার ইচ্ছা হচ্ছে। হানিয়া আদিলের দিকে চেয়ে প্রশ্ন করলো, সত্যি আপনি আমাকে বিয়ে করতে চান? আমার পাগলামো সহ্য করতে পারবেন তো? আমি আপনাকে আমার মতো করে সামলে নিব। হানিয়া বিশ্বাস পেল যেন। তবু আমি মুখে কিছু বলল না। আদিল হানিয়ার থেকে কোনো উত্তর না পেয়ে মলিন মুখে হানিয়ার কাজ ছেড়ে দিল। গলা খাকারি দিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলল, চলুন, আপনার লেট হয়ে যাচ্ছে। আদিলকে মন খারাপ করে যেতে দেখে হানিয়া বলে উঠল, আমার নাম্বার আপনার কাছে আছে? আদিল সামনের রাস্তায় চোখ রেখে বলল, না। হানিয়া হতাশা হতাশা মুখে আদিলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, দেখি আপনার ফোনটা দেন। আদিল অবাক হলো। অবাক মুখে নিজের ফোনটা হানিয়ার দিকে দিল। হানিয়া আদিলের ফোনে নিজের নাম্বারটা সেভ করে দিয়ে আদিলের হাতে পুনরায় ফোনটা ফেরত দিয়ে সামনে হাঁটতে হাঁটতে উঁচু গলায় বলল, নাম্বারটা মাথায় গেঁথে রাখুন, আর হ্যাঁ, নিয়ম মতো আমাকে ফোন দিবেন, মনে থাকে যেন। কথাটা বলে হানিয়া নিজেদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলো। আদিল অবাকের রেশ কাটিয়ে ফোনে হানিয়ার সেভ করা নাম্বারটা দেখতে লাগলো। নাম্বারের জায়গায় বউ নামটা দেখে আদিলের মুখে চওড়া হাসি ফুটে উঠল। হানিয়া নিজের নামের জায়গায় বউ নাম দিয়ে সেভ করেছে। চিকন চাকন লম্বা গঠনের আদিল খুশিতে উপরের দিকে লাফিয়ে উঠে দৌড়ে হানিয়ার পিছু নিল। আদিলের কাণ্ডে হানিয়া হেসে উঠল। মিম আর হানিফ একটা রেস্টুরেন্টে বসেছে। তাদের সামনে একটা জুসের গ্লাস আর একটা কফির মগ। হানিফ মাঝে মধ্যে কফিতে চুমুক বসাচ্ছে আর মিমের কথা শুনছে। মিম জুসের গ্লাসটা কিছুটা খালি। আরশ আর তাসিন রেস্টুরেন্টে ঢুকতেই দেখলো হানিফ আর মিম নিজের মধ্যে কথা বলছে। আরশ কিছুটা শান্ত হয়ে দাঁড়ালো। তাসিন কোমরে হাত রেখে হাঁপাচ্ছে। আরশ তাসিনকে নিয়ে কলেজ থেকে বের হতে হতে হানিফ আর মিম তাদের চোখের আড়াল হয়ে গেছিল। আরশ কলেজের আশেপাশে 3টা রেস্টুরেন্ট আর পাশাপাশি 2টো পার্ক খুঁজেছে, কিন্তু দুজনের দেখা পায়নি। তাদের খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টার সময় পার করে এই রেস্টুরেন্টে এসে দাঁড়ালো। আরশ মনে মনে স্থির করে নিয়েছিল এই রেস্টুরেন্টে দুজনকে না পেলে বাড়িতে ফিরে যাবে, কিন্তু রেস্টুরেন্টে ঢোকা মাত্রই সামনে টেবিলে দুজনকে বসে গল্প করতে দেখতে পেল। আরশ কোনো দিকে না তাকিয়ে মিমদের টেবিলে এসে সোজা মিমের পাশের চেয়ারে টেনে বসে পড়ল। ক্লান্তিতে টেবিলের ওপর মিমের খাওয়া এটু জুস ঠক করে ঢকঢক করে খেয়ে নিল। মিম আর হানিফ অবাক হয়ে আরুষকে দেখছে। এতক্ষণ তাসিন এসে তাদের টেবিলের পাশে টেবিলে কোমর হেলিয়ে দাঁড়ালো। হানিফ অবাক হয়ে আরুষকে বলল, তোরা এখানে? হানিফের কথায় তাসিন উত্তর করলো, দেখতে আসলাম তোমরা ঠিকঠাক কথা বলছো কিনা। হানিফ তাসিনের কথায় এক পলক মিমের দিকে তাকালো। আরশ জুস খেয়ে মিমের ওড়নার এক সাইড টেনে নিয়ে মুখ মুছতে লাগলো। আরশের হঠাৎ কাণ্ডে মিম রাগী মুখে আরশের থেকে ওড়না ছাড়াতে লাগলো। সবার সামনে আরশকে মিমের ওড়না টেনে মুখ মুছতে দেখে হানিফ রাগী গলায় বলল, আরশ, কি করছিস এটা? আমার সামনে তুই একটা মেয়েকে অসম্মান করছিস? আরশ হানিফের কথায় আগ্রহ করে বলে উঠল, তুমি তো এই মেয়ের সঙ্গে দেখা করবে না বলে আমাকে একটা মেসেজ করতে বলেছিলে, আজকে আমাকে না জানিয়ে ডিরেক্ট দেখা করতে চলে এলে। মিম হানিফের দিকে তাকালো। আরশ মুখের ওপর এভাবে বলার কারণে হানিফ কিছুটা লজ্জা পেল। মিম হানিফকে কি ভাবছে এটা ভেবে। মিম হানিফের থেকে চোখ ফিরিয়ে মাথা নিচু করে মলিন হাসলো। হানিফ আরশের দিকে তাকিয়ে বলল, এই বিষয়ে আমরা বাড়িতে ফিরে কথা বলবো। আরশ হেসে উঠে বলল, তুমি এই মেয়েকে দেখে লজ্জা পাচ্ছ? লাইক সিরিয়াসলি ভাইয়া? হানিফ আর চোখে মিমের দিকে তাকালো। মিম পাশের চেয়ার থেকে কলেজ ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। মুখে মেকি হাসি টেনে হানিফের উদ্দেশ্যে বলে উঠল, আজকে তাহলে উঠলাম, আল্লাহ হাফেজ। মিমকে উঠতে দেখে হানিফ চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। এখন উঠবেন? হানিফকে প্রশ্ন করতে দেখে আরশ ঠোঁট উল্টে হানিফ আর মিমকে দেখতে লাগলো। মিম হানিফের কথায় হাসি মুখে বলল, হ্যাঁ, উঠতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। মিমের কথায় আরশ চেয়ারের সঙ্গে শরীর এলিয়ে দিয়ে বলল, কথা শেষ হয়েছে নাকি আমরা এসে ডিস্টার্ব করলাম? মিম রাগী চোখে আরশকে দেখে হানিফের দিকে তাকিয়ে বলল, কি বলুন তো?
চারপাশে এতটা চিপ মেন্টালিটির মানুষের আনাগোনা। আমার আবার চিপ মেন্টালিটির মানুষজনকে দেখলে শরীর চুলকায়। আরস আগের ন্যায় চেয়ারের সঙ্গে হেলিয়ে থেকেই বলল, চুলকানির মলম লাগাতে পারেন মিস। ওহ সরি মিসেস। মেম কিছু বলল না। হানিফের সামনে আরসের কথায় নিজেকে অপমান বোধ করে দাঁতে দাঁত চেপে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসতে নিল। হানিফ আরসের দিকে বিরক্ত চোখে চেয়ে পুনরায় মিমের পিছু নিয়ে বলল, চলেন আপনাকে বাসা অবধি পৌঁছে দেই। মিম কিছু বলতে নিবে আরস চেয়ার থেকে উঠে এসে মিমের হাতের কবজি টেনে রেস্টুরেন্ট থেকে বের হতে হতে হানিফের উদ্দেশ্যে বলল, নিজের জিনিস নিজে সামলে নাও, বড় ভাইয়ের মতো থাকবে। কথাটা বলে আরস মিমকে টেনে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলো। রেস্টুরেন্ট থেকে বের হতে মিম দাঁতে দাঁত চেপে আরসের হাত ঝাটকা দিয়ে দূরে সরালো। আরস তীক্ষ্ণ চোখে মিমের দিকে চেয়ে আছে। মিম আরসকে রেখে চলে যেতে নিলে আরস মিমকে টেনে নিজের বাইকের সঙ্গে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, তোর প্রবলেম কি? এভাবে তেজ দেখাচ্ছিস কেন? তোর তেজ আমি খাই মনে করেছিস? মিম আরসের মতো করে বলে উঠল, আমি চাইলেই তোকে পাবলিক দিয়ে মার খাওয়াতে পারবো, জানিস তো। আরস হুট করেই মিমকে ছেড়ে দিল, কারণ আশেপাশে অনেক মানুষ। মিম যদি একবার চিল্লিয়ে মানুষজনকে ডাকে, নিমেষে আরসকে গণধোলাই দিবে পাবলিক। মিম সোজা হয়ে ঘেন্না ভরা দৃষ্টিতে আরসকে দেখছে। আরস মিমের চাহনি অনাগ্রহ করে বাইকে বসে বলে উঠল, বাইকে ওঠো। মিম অবিশ্বাস্য চোখে তাকালো। নিমেষেই ব্যবহার চেঞ্জ। কিছুক্ষণ আগে তুই তোকারি করে সম্বোধন করা ছেলেটা এখন তুমি বলে সম্বোধন করছে। মিম কিছু না বলে পুনরায় আরসকে পাশ কেটে যেতে নিলে আরস মিমের হাত টেনে ধরে বলল, লাস্ট বার বলছি, বাইকে ওঠো, নয়তো। মিম আরসের কথা কেড়ে নিয়ে বলল, নয়তো কি করবেন? হ্যাঁ, আর কি বাকি রেখেছেন? আরস বাঁকা হেসে বলে উঠল, সবার সামনে কিস করব, তাও লিপ কিস। কি করব? মিম হতভম্ব হয়ে গেল। তার এর প্রতি ঘেন্না ছাড়া কিছু আসছে না। মিম আশেপাশে তাকিয়ে দেখলো চারপাশে অনেক ব্যস্ত পথচারী। আরসের প্রতি ঘেন্না ছাড়া বিশ্বাস এলো না। মিম চুপচাপ আরসের বাইকের পেছনে দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আরস নিজেদের মধ্যে দূরত্ব খোঁচাতে চলন্ত বাইকে হালকা ব্রেক কষল। তার সঙ্গে সঙ্গে মিম আরসের পিঠের সঙ্গে হুড়মুড়িয়ে ধাক্কা খেল। মিম মনে মনে আরসকে বকা দিতে দিতে আরসের কাঁধে হাত রেখে ঠিক হয়ে বসে আরসের মুখের বাঁকা হাসি। তা তাকবির মলিন সরি তাকবির বেলকনির সোফাতে বসে ল্যাপটপে কাজ করছে আর বারবার রুমের দিকে তাকাচ্ছে। আরাত এখনো নিচে থেকে রুমে আসেনি। রাতে ডিনার শেষ করে তাকবীরের রুমে এসে বেলকনিতে বসে অফিসের কাজ করছে। আরাত নিচে আহিবদের সঙ্গে আড্ডা দিচ্ছে। তাকবীর কাজ করছে শুধু বাহানা। তাকবীর তো আরাতের রুমে আসার অপেক্ষা করছে। তাকবীর অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সোফায় মাথা এলিয়ে দিল। মুখে বিরক্তিতে চ জাতীয় শব্দ বের হয়ে কপালের হাত ঘষতে ঘষতে বিড়বিড় করলো, এই মেয়ের বোধ বুদ্ধি কবে হবে মাবুদ। তাকবীর সোফাতে মাথা এলিয়ে দিয়ে অন্ধকার আকাশের দিকে চেয়ে আছে। বউয়ের বিহনে হাঁসফাঁস করছে সে। আর তাকবীরের অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাড়িতে ফিরেই বউয়ের সঙ্গে চাই তার। অফিসে বারবার মনে পড়ে বউটা। কলেজে বাড়িতে কি করছে কে জানে। তাকবীর যখন মাথায় হাত রেখে আকাশের দিকে তাকিয়ে নিজের ভাবনায় মগ্ন, ঠিক সে সময়ে মুখের সামনে হঠাৎই হুট করে কফির মগ দেখতে পেয়ে চমকে উঠল তাকবীর। তাকবীরকে চমকাতে দেখতে পেয়ে আরাত শব্দ করে হাসতে লাগলো। তাকবীর আরাতকে হাসতে দেখে গম্ভীর মুখে সোফাতে ঠিকঠাক হয়ে বসে আরাতের পায়ের দিকে তাকালো। না, নেই, আরাতের পায়ের নূপুর নেই। তাকবীর আরাতের পায়ের নূপুর আওয়াজে আরাতের উপস্থিতি বুঝতে পায়, কিন্তু আজকে আরাতের পায়ের নূপুর নেই। তাকবীর আরো গম্ভীর হয়ে আরাতকে দেখতে লাগলো। আরাত হাসতে হাসতে কফির মগ পুনরায় তাকবীরের সামনে ধরে বলল, আপনার কফি। তাকবীর হাত বাড়িয়ে কফির মগ না নিয়ে আরাতের হাত ধরে এক ঝটকায় আরাতকে নিজের কোলে বসালো। হঠাৎ হাতে টান পড়ে আরাত হকচকিয়ে গেল। কিছুটা
কফি মেঝেতে পড়ে গেছে। তাকবীর আরাতকে নিজের কোলে বসিয়ে দিয়ে আরাতের খোলা চুলে মুখ ডোবালো, দুহাত আরাতের কোমরে। আরাত হাঁসফাঁস করছে, ঢোক গিলল। তাকবীর আরাতের ঘাড়ে নাক ঘষতে ঘষতে ভয়েস স্লো করে বলল, পায়ে নূপুর কই? আরাত তাকবীরের কথায় কাঁপা কাঁপা গলায় বলল, খুলে রেখে দিয়েছি। তাকবীর এবার আরাতের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে কোমর থেকে এক হাত সরিয়ে আরাতের হাত থেকে কফির মগটা নিয়ে টি টেবিলে রেখে দিল। আরাতের অবস্থা এতক্ষণে নাজেহাল। তাকবীর পুনরায় আগের সুরে বলে উঠল, রুমে আসতে লেট হলো কেন? আরাত ভদ্রমের মতো উত্তর করলো, আপুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আরাতের কথায় তাকবীরের আরাতকে কোলের মধ্যে নিজের দিকে করে বসালো। আরাত তাকবীরের মুখের দিকে চেয়ে আছে। তাকবীর কিছু না বলে টি টেবিলে থেকে একটা প্যাকেট আরাতের সামনে ধরলো। আরাত অবাক হয়ে একবার প্যাকেট তো আরেকবার তাকবীরকে দেখছে। আরাতকে কিছু জিজ্ঞেস করতে না দেখে তাকবীর নিজের থেকে গম্ভীর গলায় বলে উঠল, খুলে দেখো। তা আরাত তাকবীরের কোলে বসে আনমনে প্যাকেটটা খুলতে লাগলো। তাকবীর টি টেবিল থেকে কফির মগ নিয়ে আরাতের মুখের দিকে তাকিয়ে কফিতে চুমুক বসাচ্ছে। আরাত প্যাকেটটা খুলতে 3টা বক্স দেখতে পেল। আরাত বক্স নিয়ে তাকবীরের দিকে তাকিয়ে বলল, কি বক্সের ভেতরে? তাকবীর আগের ন্যায় বলল, ওপেন করো। আরাত একটা বক্স খুলতেই চোখে পড়ল বক্সের ভেতরে নূপুর, তাও আবার স্বর্ণের। আরাত অবাক চোখে বলল, নূপুর কার জন্য? আরাতকে বোকার মতো প্রশ্ন করতে দেখে তাকবীর কিছুই বলল না। তাকবীরকে উত্তর করতে না দেখে আরাত ঠোঁট উল্টে একে একে তার দুটো বক্স খুলতে লাগলো। একটাতে স্বর্ণের মালা, আরেকটাতে স্বর্ণের চিকন 2টা চুড়ি। আরাত স্বর্ণগুলো দেখে টি টেবিলে রেখে দিল। তাকবীর আরাতকে স্বর্ণগুলো রেখে দিতে দেখে কপাল কুঁচকে বলল, পছন্দ না? আর তাকবীর দিকে তাকালো। এখানে তাও তো চার চার গড়ি 4 ভরি স্বর্ণ হবে। আরাত উত্তর না দিয়ে নিজের উল্টো তাকবীরকে প্রশ্ন করলো, বললে না তো কার জন্য এগুলো? তাকবীর আরাতের কথায় কফির মগ টি টেবিল রেখে দিয়ে একটু ঝুঁকে আরাতের পা নিজের হাঁটুর উপর তুলে নিল। হঠাৎ পা ধরাতে আরাত পড়ে যেতে নিয়ে তাকবীরের গলায় জড়িয়ে ধরে দুহাতে। তাকবীর আরাতের পা ধরে একটা নূপুর পরিয়ে দিচ্ছে। আরাত বাধা দিয়ে বলে উঠল, কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? পায়ে হাত দিতে হয় না। তাকবীর কপাল কুঁচকে তাকালো আরাতের দিকে। আরাত আমতে আমতে করে বলল, না মানে নানুমণির মুখে শুনেছিলাম স্বামী পা ধরলে পাপ। হুস, এত কথা বলো কেন? তাকবীর আরাতকে বাধা দিয়ে নিজের কাজ করতে লাগলো। আরাত চুপচাপ তাকবীরকে দেখছে। দুপায়ে নূপুর পরিয়ে দিয়ে তাকবীর নিচু হয়ে আরাতের পায়ে ঠোঁট ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে আরাত চোখ বন্ধ করে নিল। তাকবীর আরাতের চোখ বন্ধর দিকে তাকিয়ে পুনরায় দুহাতে সোনার চিকন চুড়ি দুটো পরিয়ে দিল। আরাত এখনো চোখ বন্ধ করে রেখেছে। তাকবীর হাতের কবজিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে পুনরায় আরাতের গলায় চেনটা পরিয়ে দিয়ে তাকবীর চেনের গোড়ায় নিজের মুখ লাগিয়ে দাঁত দিয়ে লাগিয়ে দিল। আরাতের নিঃশ্বাস ওঠানামা করছে। তাকবীর নেশাতুর চোখে আরাতের গলায় মুখ ডুবিয়ে দিল। আরাত কেঁপে উঠল। তাকবীর নেশা লাগা কণ্ঠে বলে উঠল, রুমে চলো।